পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্রের। ট্রাম্পের পরেবার পারমাণবিক অস্ত্র পরীক্ষার পাল্টা নির্দেশ দিলেন পুতিন। হামাস সমর্থক মামদানির জয়, নিউ ইয়র্ক থেকে ইহুদিদের পালাতে বললেন ইসরায়েলি মন্ত্রী। ইউক্রেনের পোক্রোভ শহর দখলের দ্বারপ্রান্তে রুশ বাহিনী। মামদানির জয়, নিউ ইয়র্কে সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র বললেন ট্রাম্প। রাশিয়াকে ভাঙার পশ্চিমা প্রচেষ্টা ব্যর্থ বললেন পুতিন। ফের আফগানিস্তানে যুদ্ধের হুমকি পাকিস্তানের। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের $1 বিলিয়ন চুক্তিতে ক্ষতির শঙ্কায় ভারত। ইসরায়েলের অস্ত্রের চালান আটকে রেখেছে বেলজিয়াম। সিরিয়া ইসরায়েল চুক্তি পর্যবেক্ষণে দামেস্কে সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। আসিম মুনির, পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে নির্মম স্বৈরশাসক মন্তব্য ইমরান খানের। 36 দিনের রেকর্ড শাটডাউনে যুক্তরাষ্ট্রে 10% ফ্লাইট কমানোর নির্দেশ। পাকিস্তানে $636 বিলিয়ন স্বর্ণের মজুদ আবিষ্কার। কালমেঘির আঘাতে নিহত 140 ছাড়িয়েছে ফিলিপিন্সে জাতীয় দুর্যোগ ঘোষণা। ফের পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে মিনিটম্যান 3 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এটি প্রায় 6750 কিলোমিটার পথ অতিক্রম করে মার্শাল দ্বীপপুঞ্জের রোনাল্ড রিগান ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স টেস্ট সাইটে আঘাত হানে। ঘণ্টায় 24,000 কিলোমিটার বেগে ছুটতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি 14,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে এই পরীক্ষার লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্রের নির্ভরযোগ্যতা, যুদ্ধ প্রস্তুতি এবং নির্ভুলতা যাচাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, চীন ও রাশিয়া ইতোমধ্যে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই যুক্তরাষ্ট্রকেও তা শুরু করার নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর ঘোষণার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভ জানান, আর্কটিক অঞ্চলের নোভায়া জেমলিয়া ঘাঁটিতে অল্প সময়ের নোটিশেই পরীক্ষা চালানো সম্ভব। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে অস্থিতিশীলতা আরও বাড়াবে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া আর কোনো পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা করেনি। বর্তমান সময় বিশ্বের একমাত্র দেশ উত্তর কোরিয়া, যারা 21 শতকে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। এই খবরকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল। নিউ ইয়র্কের মেয়র হিসেবে জোহরান মামদানির বিজয় যুক্তরাষ্ট্র জুড়ে আনন্দের ঢেউ উঠলেও ক্ষোভে ফেটে পড়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতারা। ইতিমধ্যেই মামদানিকে হামাস সমর্থক মেয়র আখ্যা দিয়েছেন ইসরায়েলি এক মন্ত্রী। পাশাপাশি ইসরায়েলের আরেক মন্ত্রী আমিচাই চিকলি নিউ ইয়র্ক থেকে ইহুদিদেরই পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। চিকলি তার এক এক্স পোস্টে লেখেন, যে শহর একসময় বিশ্ব স্বাধীনতার প্রতীক ছিল, সেটি এখন হামাস সমর্থকদের হাতে তুলে দেওয়া হয়েছে। ইহুদি সম্প্রদায়কে তিনি ইসরায়েলে নতুন করে জীবন শুরু করার কথা ভাবার আহ্বান জানান। চিকলির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে ইসরায়েলের ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভি বলেন, বুদ্ধিমত্তা নয় বরং ঘৃণা জয় পেয়েছে। মামদানি হামাসের সমর্থক, ইসরায়েলের শত্রু এবং উন্মুক্তভাবে ইহুদি বিরোধী। ইউক্রেনের পোক্রোভ শহরের নিয়ন্ত্রণ নিতে মরিয়া রাশিয়া। দোনেৎস্ক ওব্লাস্টে দীর্ঘ এক সপ্তাহ ধরে চলা তীব্র লড়াইয়ের পর রুশ সেনারা শহরের উত্তর দিক থেকে প্রবেশ শুরু করেছে। মস্কোর দাবি, ইউক্রেনীয় বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে এবং তাদের বাঁচার একমাত্র পথ আত্মসমর্পণ। তবে কিয়েভ পাল্টা দাবি করেছে, তাদের বিশেষ বাহিনী শহরে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে এবং অর্ধশতাধিক রুশ আক্রমণ প্রতিহত করেছে। কিয়েভের লজিস্টিক হাব হিসেবে পরিচিত পোক্রোভস ইউক্রেন সেনার প্রতিরক্ষা ব্যুহের অন্যতম প্রাণকেন্দ্র। যদিও একসময় 60,000-এরও বেশি জনসংখ্যার শহরটি গত 3.5 বছরে ধারাবাহিক রুশ হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিউ ইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানির বিজয়ের পর শহরটির ওপর সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র, এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি মামদানির জয় নিউ ইয়র্ক কমিউনিস্ট শহরে পরিণত হবে বলেও অভিযোগ করেছেন তিনি। তবে মামদানি জানান, তিনি ট্রাম্পের সঙ্গে জীবনযাত্রার ব্যয় ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত। তিনি আরও বলেন, আমেরিকানদের সামনে এখন সিদ্ধান্ত খুব পরিষ্কার, আমরা কমিউনিজম বেছে নেব না কমন সেন্স। আমরা অর্থনৈতিক দুঃস্বপ্ন নয় বরং অর্থনৈতিক অলৌকিকতা চাই। তবে ট্রাম্প এও বলেন, আমরা চাই নিউ ইয়র্ক সফল হোক। তিনি ইঙ্গিত দেন, মামদানিকে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে কিছুটা সহায়তা দেওয়া যেতে পারে। ট্রাম্পের ভাষায়, আমরা ওকে একটু সাহায্য করব, হয়তো সামান্য। পশ্চিমা দেশগুলো রাশিয়াকে বিভক্ত ও কৌশলগতভাবে পরাজিত করতে চেয়েও ব্যর্থ হয়েছে, এমন মন্তব্য করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি আন্তর্জাতিকগত সম্পর্ক বিষয়ক কাউন্সিলে তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক সংস্থা ও ছদ্মবেশী কেন্দ্রগুলো রাশিয়ার বিরুদ্ধে তথ্যযুদ্ধ করছে। এসব গোষ্ঠী পোস্ট রাশিয়া ধারণা প্রচার করে দেশটিকে বিভক্ত ও উপনিবেশ মুক্তহীন দেখানোর চেষ্টা করছে। পুতিন সতর্ক করেন, বিদেশি গোয়েন্দা ও চরমপন্থী গোষ্ঠীর মাধ্যমে রুশ নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করা চলবে না। তিনি 2026 সালকে রাশিয়ার জনগণের ঐক্যের বছর ঘোষণা করার প্রস্তাব দিয়েছেন এবং জাতীয় নীতি হিসেবে এসব হুমকি মোকাবিলার গুরুত্বের উপর জোর দিয়েছেন। তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের শান্তি আলোচনার আগে তালেবানকে কঠোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, আলোচনায় ব্যর্থ হলে পাকিস্তান সম্ভাব্য সামরিক অভিযান চালাতে পারে। সম্প্রতি সীমান্ত সংঘাত ও ড্রোন হামলার অবসানে কূটনৈতিক প্রচেষ্টা চলছে, কিন্তু তার মন্তব্য তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে। এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, যুদ্ধ হবে। তিনি অভিযোগ করেন, আফগানিস্তান জঙ্গিদের আশ্রয় দিচ্ছে ও সীমান্ত হামলায় নীরব। এদিকে আফগানিস্তান পাল্টা অভিযোগ করছে, পাকিস্তান বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে এবং আইএস প্রশিক্ষণে নজর দিচ্ছে না।
বাংলাদেশে $1 বিলিয়ন সমমূল্যের সয়াবিন রফতানি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশের 3টি শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান আগামী 1 বছরের মধ্যে এসব সয়াবিন আনবে। এমনিতেই বাণিজ্য উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা অর্ধেকে নামিয়ে এনেছিল চীন, যার কারণে বিকল্প ক্রেতা খুঁজছিল ভারত। এর মধ্যেই বাংলাদেশে বিপুল সয়াবিন রফতানি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিনীদের সঙ্গে বাংলাদেশের এই $1 বিলিয়ন চুক্তির কারণে ভারতের সয়ামিল খাত ক্ষতির মুখে পড়ার শঙ্কায় পড়েছে। ভারতের সয়াবিন প্রসেসর অ্যাসোসিয়েশনের পরিচালক বলছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কম দামে প্রচুর সয়াবিন কিনছে, এ কারণে 2024-25 তেল বছরে আমাদের রফতানি অনেক কমে গেছে। প্রায় 1 মাস ধরে ইসরায়েলের অস্ত্রের একটি চালান আটকে রেখেছে বেলজিয়াম। বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়ার প্রাদেশিক সরকার বিমানবন্দর থেকে এই কার্গো আটক করেছে। চালানে রেডিও ফ্রিকোয়েন্সি সংশ্লিষ্ট যন্ত্রাংশ ও অ্যান্টেনা ছিল, যা সুইস কোম্পানি সুইস্টো 12 তৈরি করেছে। 9 অক্টোবর জুরিক থেকে লেইস বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া এই বিমানটি ইসরায়েলের তেল আবিবে পৌঁছানোর আগেই আটক করা হয়। ওয়ালোনিয়ার কর্তৃপক্ষ জানায়, সামরিক সরঞ্জামের কারণে বিমান ছাড়পত্রের জন্য রফতানি ও ট্রানজিট লাইসেন্স দেখাতে বলা হয়েছিল, যা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে ক্রুরা। ওয়ালোনিয়ার মুখ্যমন্ত্রী অ্যাড্রিয়ান ডলিমন্ট জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন। সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি নিরাপত্তা চুক্তি কার্যকর করতে দামেস্কের একটি বিমান ঘাঁটিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের মিত্র এবং দীর্ঘদিনের সিরীয় নেতা বাশার আল আসাদের পতনের পর সিরিয়া কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক স্থাপন করছে, মার্কিন বাহিনী মোতায়েনের এই পদক্ষেপ তারই একটি বড় লক্ষণ। ধারণা করা হচ্ছে, সিরিয়া ও ইসরায়েলের মধ্যে নিরাপত্তা চুক্তির অংশ হিসেবে দক্ষিণ সিরিয়ার কিছু অংশে সৈন্যমুক্ত অঞ্চল তৈরি হওয়ার কথা। এই বিমান ঘাঁটিটি সেই অঞ্চলের প্রবেশদ্বারেই অবস্থিত। সিরিয়ার দুটি সামরিক সূত্র জানায়, কারিগরি আলোচনায় রসদ, নজরদারি, জ্বালানি সরবরাহ এবং মানবিক কার্যক্রমের জন্য ঘাঁটির ব্যবহারের উপর আলোকপাত করা হয়েছে, যেখানে সিরিয়া এই স্থাপনার উপর পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখবে। সেনাপ্রধান আসিম মুনির পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে নির্মম স্বৈরশাসক। কারাগারের ভেতরে থেকে এভাবেই আসিম মুনিরকে তীব্রভাবে আক্রমণ করলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার অভিযোগ, আসিম মুনির নির্মম দমন নীতি দিয়ে দেশ চালাচ্ছেন। ইমরান অভিযোগ করেছেন, মুনির ক্ষমতার নেশায় দেশ চালাচ্ছেন এবং পুলিশের গুলিতে তার দলের কর্মীরা নিহত হয়েছেন। তার স্ত্রী বুশরা বিবিকে একাকী বন্দিত্বে রেখে মানসিক চাপ সৃষ্টি করার কথাও উল্লেখ করেন ইমরান। পিটিআই প্রধান জানান, তারা কখনোই বর্তমান সরকার বা সামরিক কর্তৃপক্ষের সঙ্গে সংলাপে বসবে না। ইমরান আরও দাবি করেন, তার বিরুদ্ধে চলমান আইনি মামলাগুলো ভিত্তিহীন ও দীর্ঘায়িত করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রধান 40টি বিমানবন্দরে ফ্লাইট 10% কমানোর নির্দেশ দিয়েছেন পরিবহন সচিব শন ডাফি। দীর্ঘতম সরকারি শাটডাউনের 36তম দিনে এই সিদ্ধান্ত কার্যকর হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোল নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় ফ্লাইট কমানো হয়েছে, ফলে বিমান সংস্থাগুলোকে মাত্র 36 ঘন্টার মধ্যে সূচি পরিবর্তন করতে হচ্ছে। শাটডাউনের কারণে 13,000 এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং 50,000 টিএসএ কর্মী বেতনবিহীন কাজ করছেন। হাজার হাজার ফ্লাইট বিলম্বিত হওয়ায় অন্তত 32 লাখ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ট্রাম্প প্রশাসন শাটডাউনকে রাজনৈতিক চাপের কৌশল হিসেবে ব্যবহার করছে, আর ডেমোক্রেটরা বলছেন, রিপাবলিকানদের স্বাস্থ্যসেবা ভর্তুকি নিয়ে অস্বীকৃতি এই সংকটের মূল কারণ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তারবেলা এলাকায় স্বর্ণের বিশাল মজুদ আবিষ্কার হয়েছে, যার বাজার মূল্য প্রায় $636 বিলিয়ন। দেশটির কর্তৃপক্ষ বলছে, স্বর্ণের এই মজুদ পাকিস্তানের সমস্ত বৈদেশিক ঋণ পরিশোধ করার জন্য যথেষ্ট। স্বর্ণ উত্তোলনের জন্য ইতোমধ্যে অস্ট্রেলিয়া ও কানাডার কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর অনুমোদন মিললেই তারবেলার মাটির নিচ থেকে স্বর্ণ উত্তোলনের কাজ শুরু হবে। এদিকে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2025 সালের জুন নাগাদ পাকিস্তানের মোট সরকারি ঋণ $286.832 বিলিয়ন দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় 13% বেশি। ফিলিপিন্সে ঘূর্ণিঝড় কালমেগির আঘাতে অন্তত 140 জনের মৃত্যু ও ব্যাপক বন্যার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে জাতীয় দুর্যোগ ঘোষণা করলেন প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্দ্রীয় সেবু দ্বীপ, যেখানে 71 জন নিহত, 127 জন নিখোঁজ ও 82 জন আহত হয়েছেন। জাতীয় বেসামরিক প্রতিরক্ষা অফিস 114 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সেবু প্রাদেশিক প্রশাসনের তথ্য অনুযায়ী আরও 28 জনের মৃত্যু দফতরের হিসাবের বাইরে রয়েছে। মার্কোস জানান, প্রায় 10 থেকে 12টি অঞ্চল ক্ষতিগ্রস্ত হওয়ায় জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়েছে এবং এটি আসন্ন ঝড় উয়ানের জন্য আগাম প্রস্তুতির অংশ। ফিলিপিন্সে কোনো এলাকা বা পুরো দেশে জাতীয় দুর্যোগ ঘোষণার মানে হলো বড় ধরনের প্রাণহানি, সম্পদের ক্ষতি ও জীবনযাত্রার বিপর্যয়।